জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক। প্রথমেই আমরা এই স্প্ল্যানেড বা ধর্মতলা চত্বরে যেটা বলা হলো বামপন্থীদের যে দ্বিচারিতা, হিপোক্রেসি, সেইটাকে যে তুলে দেওয়ার ভার আমাকে দেওয়া হয়েছে, সেটার জন্য সবার আগে আমি বামপন্থীরা যে দেশকে ভাগ করার জন্যে আজাদি 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 এই স্লোগান তুলে আসছে, তাদের কাশ্মীর থেকে আজাদি চাই, মণিপুর থেকে আজাদি চাই, মনুবাদ থেকে আজাদি চাই, ব্রাহ্মণবাদ থেকে আজাদি চাই, তাদের ভারত দেশ থেকে আজাদি চাই। বাহ, যে দেশে খাবো, যে দেশে পড়াশোনা করব, যে দেশ থেকে শিক্ষা দীক্ষা গ্রহণ করে ফরেন ইউনিভার্সিটিতে যাব, ফরেন কোম্পানিজে যাব, গ্রিন কার্ড কামাবো, ডলার্সে রোজগার করব, তারপরে সেই দেশকেই भारत तेरे टुकड़े होंगे इंशाल्लाह इंशाल्लाह। वाह, तो कॉमरेड्स, आजादी किन्तु আমরাও বলতে জানি, সনাতনীরাও কিন্তু आजादी চাইছে। कान खोल के सुन लो, यहाँ पे जितने भी हैं वामपंथी, जितने भी हैं जिहादी, जिनका ख्वाब है गजवाए हिंद, कान खोल के सुन लो, हम सनातनी भी आजादी चाहते हैं। किससे आजादी? स्टालिनबाद से आजादी, माओवाद से आजादी, लेनिनबाद से आजादी। स्टालिनबाद থেকে आजादी হবে, মাওবাদ থেকে আজাদি হবে, লেনিনবাদ থেকে আজাদি হবে, আর তার সাথে बलूचिस्तान मांगे आजादी, पीओके मांगे आजादी, सिंध मांगे आजादी। कान खोल के सुन लो, बलूचिस्तान मांगे, सिंध मांगे, लाहौर मांगे, कराची, अहमदिया, पुश्तून, ये सब मांगे आजादी। और हम कैसे लेंगे आजादी? मिलकर लेंगे आजादी, चीख कर लेंगे आजादी। हम दिल से कहते हैं आजादी, हम जोर से कहते हैं आजादी। हो जाक ওদিক থেকে যদি হয় মণিপুর মাঙ্গে আজাদি, এখান থেকে হবে বলুচিস্তান মাঙ্গে আজাদি। আর তার সাথে যে আমাদের পূর্ব পাকিস্তান, যে পূর্ব পাকিস্তানকে ৭১ সালে বাংলাদেশ তৈরি করার জন্যে ভারতের সেনারা বলিদান দিয়েছে, তারা শহীদ হয়নি। শহীদ বলা বন্ধ করুন। আমাদের মধ্যে অভিমন্যুর রক্ত আছে, বাবরের রক্ত নেই, শাহজাহানের রক্ত নেই, औरंगजेबের রক্ত নেই। আমাদের মধ্যে অভিমন্যুর রক্ত আছে। আমরা বলিদান দিই, আমরা বীর গতি প্রাপ্ত হই। ৩,০০০ ভারতীয় সেনা বীর গতি প্রাপ্ত হয়ে তবে তৈরি হয়েছিল বাংলাদেশ। সেই বাংলাদেশ আজকে, সেই বাংলাদেশে যেখানে ২৬% হিন্দু ছিল, হিন্দু জনতা ছিল, হয়তো আজকের এই প্রোগ্রামের থেকে একটু আউট অফ দ্য কনটেক্সট কথা বলছি, বাট হু কেয়ারস এন্ড হোয়াট দ্য হেল কমরেডস। সেই ২৬% হিন্দু আজকে ৬%-এ নেমেছে। কেন? কেন তাদেরকে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হচ্ছে? এত নাকি ভালোবাসা
মোদের গৌরব মোদের আশা আমারই বাংলা ভাষা। তো করিম আব্দুল জব্বার তোগো আমি প্রশ্ন করতেছি, এই ধর্মতলার বুক থেকে বৈশা তোগো লাগে যখন এতই ভালোবাসা, তো আমাকে মালায়ন কষ কেন? জানেন জানেন আপনারা, এই যে কলকাতার রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এলিট বাবুরা, বাংলাদেশে আমাদেরকে মালাউন বলা হয়। মালাউনের বাচ্চা মানে ছোট জাত, চারাল। ৫-১০টা মালু ধর, সকাল বিকেল নাস্তা কর। বাংলাদেশে তো এই ভাষায় আমাকে কওয়া হয় না কি? ৫-১০টা মালু ধর, সকাল বিকাল নাস্তা কর। এত যখন ভালোবাসা, মোদের গৌরব মোদের আশা আমারই বাংলা ভাষা, সবাই মিলে একসাথে মিলামিশে আমরা প্রাণ দিলাম বাংলা ভাষার জন্য, তাহলে আমাদেরকে কেন মালাউন বলা হবে? তাহলে কেন দীপু দাসকে ব্লাসফেমির নামে পুড়িয়ে মেরে দেওয়া হবে প্রকাশ্যে? ভাবুন, সে যদি আজকে ইসলামকে অবমাননা করে থাকতো, অন্যায় করেছে। আমি একজন সনাতনী হিন্দু হিসাবে বলছি, দীপু দাস যদি আজকে ইসলাম ধর্মকে অবমাননা করে থাকতো, অন্যায় করেছে, তাকে বিচার কে দেবে? আইন। কিন্তু কি হলো? থানা থেকে ছিনিয়ে বের করে নিয়ে যাওয়া হলো। Every one of you standing right here right now, hear it out. This is no bloody WhatsApp university from where I'm quoting. এটা সারা পৃথিবীর সামনে হয়েছিল। দীপু দাসকে টেনে হিচড়ে বার করে নিয়ে জানতে পুড়িয়ে মারা হয়েছিল। তার বিরুদ্ধে যখন প্রতিবাদ উঠেছিল, বলা হয়েছে কি, মালাউনের বাচ্চারে বারবিকিউ বানাইছি। আর প্রতিবার এইরকম কইরা মালাউনের বাচ্চাদেরকে বারবিকিউ বানাইয়া আমরা গোস্ত খাবো। এইটা কালচার, এইটা মোদের গৌরব মোদের আশা আমারই বাংলা ভাষা। নিজের বিবেককে প্রশ্ন করুন। পদ্মার ইলিশটা ২০০০ টাকা দিয়ে ৩০০০ টাকা দিয়ে টিপে টিপে পদ্মার ইলিশটাকে নেওয়ার আগে দীপু দাসের কথা মনে করবেন। পদ্মার ইলিশটাকে ফ্রাই করার আগে মনে করবেন দীপু দাসকে এইভাবে ফ্রাই করা হয়েছিল, বারবিকিউ বানানো হয়েছিল। তারপরেও কি আপনাদের পেটে এই পদ্মার ইলিশ ঢুকবে? আমি প্রশ্ন করি এখানকার জনতাকে, তারপরেও কি ঢুকবে আপনাদের পেটে? কি করে যায়, কি করে আপনারা লড়াইতে হন পদ্মার ইলিশের জন্য? যে বাংলাদেশে দীপু দাসকে জ্বলন্ত পুড়িয়ে মেরে সেটাকে নিয়ে জ্বালাতে হয় আর বলা হয় বারবিকিউ করছি, মালাউনের পেলার বারবিকিউ করছি। আরো করুন। We want justice. Where is the justice? কোনদিন দেখেছেন বিমান বোস, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শতরূপ ঘোষ, বিমান বোস, সুজন চক্রবর্তী, গার্গী, দীপশিতা, ঐশী ও কমরেডস? আজকে দীপশিতাকে বারবার বলে আমি তো রিফিউজি পরিবারের মেয়ে, আমি তো রিফিউজি পরিবারের মেয়ে। তাহলে দীপশিতা, তুমি যখন রিফিউজি পরিবারের মেয়ে, সেরকম তোমার তো আজকে নারীর টান ছিল সেই বাংলাদেশে। সেই বাংলাদেশে যখন তোমার ভাই দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছিল, দীপশিতা কেন তুমি বেরোনি প্রতিবাদে? এটা প্রশ্ন করুন আপনারা। কেন বেরোয়নি দীপশিতা ধর? কেন বেরোয়নি সুজন চক্রবর্তী? কেন বেরোয়নি বিকাশ রঞ্জন ভট্টাচার্য? কারণ তারা বেরোবে না। তারাও যেদিনকে দীপু দাসকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, সেদিনকে তো আলিমুদ্দিন স্ট্রিটে পার্টি হচ্ছিল, তাদের পার্টি। সেই জন্য বামপন্থীদেরকে বলি, খুনি, রেপিস্ট, চালবাজ, ফ্যাসিস্ট, আমরা কমিউনিস্ট, মেহনতি ঢাপের গল্পে করছি পার্টি ফিস্ট। এই হচ্ছে বামপন্থীদের চরিত্র। একটু সুর করে বলি,
খুনি রেপিস্ট চালবাজ ফ্যাসিস্ট আমরা কমিউনিস্ট, খুনি রেপিস্ট চালবাজ ফ্যাসিস্ট আমরা কমিউনিস্ট। কারা? বিকাশ, শতরূপ, গার্গী, ঐশী, দীপশিতা। খুনি রেপিস্ট চালবাজ ফ্যাসিস্ট আমরা কমিউনিস্ট। মেহনতি ঢপের গল্পে করছি পার্টি ফিস্ট। এই খুনি রেপিস্ট চালবাজ ফ্যাসিস্ট আমরা কমিউনিস্ট। মেহনতি ঢপের গল্পে করছি পার্টি ফিস্ট। ক্যা বাত, ক্যা বাত। এই হচ্ছে বামপন্থা, এই হচ্ছে বামপন্থা। আজকে এরা সবসময় বলবে দখল করে নিতে হবে, দখল করে নিতে হবে, লড়াইয়ের মাধ্যমে দখল করে নিতে হবে, শ্রমজীবী মানুষের আন্দোলনের মাধ্যমে দখল করে নিতে হবে। তো কমরেডরা, বাংলাদেশে যে তোমাদের জমি, পূর্ব পাকিস্তানে যে তোমাদের জমি ছিনিয়ে নিয়েছে আব্দুল জব্বার করিমরা, তাদের থেকে কবে দখল করার জন্য আলিমউদ্দিন থেকে একটা মিছিল বার করবে বলে তো? কবে করবে দখল? তো ওইটা হচ্ছে আসল লড়াই। লড়াই 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 চাই। বাংলাদেশে যে আমার জমি ছিনিয়ে নিয়েছে সেই জমি দখলের লড়াই চাই। করবে না, করবে না, তো করতে পারে না। ভাবুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য উকিল মানুষ, বিরাট শিক্ষিত। কিছুদিন আগে কি বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যখন প্রশ্ন করা হলো বাংলাদেশ ইস্যুতে, তিনি কি বললেন? আমি একটু ওনাকে ইমিটেট করার চেষ্টা, না 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 না, বাংলাদেশে কোনো অত্যাচারে আমরা চলে আসিনি, না 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 না, ওটা তো ফেক কথা, আমরা ওখান থেকে তো এমনি চলে এসেছি, এমনি চলে এলাম। কেন? ওটা নাকি বাংলাদেশটা নাকি একটা ইসলাম প্রধান রাষ্ট্র হয়ে গেছে, সেই জন্য আমরা থাকতে পারবো না, সেই জন্য আমরা সেকুলার ভারতে চলে এলাম। বাবা বাবা বাবা, বাংলাদেশে নাকি কিচ্ছু হয়নি, বাংলাদেশে কিচ্ছু হয়নি, ওরা এমনি এমনি চলে এলেন। আর কোথায়? সেকুলার ভারতে। ওনার বাবা মা, উইথ অল ডিউ রেসপেক্ট, ওনার পিতৃপুরুষরা যখন ভারতে আসেন তখন এই ভারতের সংবিধানে সেকুলার শব্দটা ছিল না। যদি আমি মিথ্যে বলে থাকি চ্যালেঞ্জ করুন, আমাকে অ্যারেস্ট করুন। তখন ভারতের সংবিধানে সেকুলার কথাটা ছিল না। যারা আজকে বলছে এমার্জেন্সির মতন অবস্থা তৈরি করা হয়েছে, সুপার এমার্জেন্সি তৈরি করেছে, তাহলে বলি এমার্জেন্সি 71-এ 88th অ্যামেন্ডমেন্ট করে ভারতের সংবিধানে কে জোর করে সেকুলার কথাটা ঢুকিয়েছিল? আর সেই সেকুলার কথাটা ঢোকানোর আগে এই যে বামপন্থীরা বলে জনতার দাবি মানতে হবে, গণতান্ত্রিক ওয়েতে করতে হবে সবকিছু, তা ইন্দিরা গান্ধী কি গণতান্ত্রিক ভাবে ভারতের কনস্টিটিউশনে সেকুলার কথাটা ঢুকিয়েছিল? ঢোকায়নি। কোথায় ছিল তখন কমরেড তোমাদের প্রতিবাদ? বামপন্থীরা কোনোদিনও, আমি সনাতন ধর্মের কথা তো ছেড়েই দিলাম, বামপন্থীরা কোনোদিন ভারতের হতে পারেনি, পারে না। ভাবুন, একবার নিজের বিবেককে প্রশ্ন করুন। বলতে পারেন বিবেকের ভূমিকায় অবতীর্ণ হয়েছি, রবি ঘোষ হয়েছিলেন, তপন সিনহার গল্প হলো সত্যি, তো আজকেও আপনাদের সামনে একটা গল্পই করছি যেটা কিন্তু সত্যি। অপারেশন আজকে পেহেলগাঁও, সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না, তাই তো? আমরা তো জানি, আমরা মানি সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। তাহলে পেহেলগাঁওতে কেন সেখানে পুরুষদের প্যান্ট খুলে গোপনাঙ্গ চেক করে তারপরে হত্যা করা হলো? সন্ত্রাসবাদের যখন কোনো ধর্ম হয় না। Comrades, could you please give me the answer to this simple question? Why did the so-called, আমি বলবো না terrorists, আপনাদের ভাষায় বলি, why did the so-called
সাপ্রেশনিস্ট, যাদেরকে সাপ্রেশন করা হয়, অপারেশনিস্ট যাদেরকে অপারেশন করা হয়, তারা কেন আমাদের মতন চ্যাটার্জি, ব্যানার্জি, ঘোষ, বোস, মিত্রি, জয়সওয়াল, খাটি তাদের প্যান্টটা খুলে চেক করে তবে গুলিটা চালালো? বলুন বামপন্থীরা, কমরেডরা কোথায় গেলেন? কেন প্যান্টটা খুলে চেক করে তারপরে গুলিটা চালানো হলো? আর তারপরে যখন অপারেশন সিন্দুর হচ্ছে, যখন সারা দেশ, আপামর জনতা রাজনীতি বাদ দিয়ে যখন প্রকৃত অর্থে রাম আর রহিম কাঁধে কাঁধ মিলিয়ে বলছে ভারত মাতা কি জয়, তখন এই কমরেডরা রহিমকে বলছে না 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 রহিম, তুমি ভারত মাতা কি জয় বলো না, ওটা সাম্প্রদায়িক শব্দ, ওটা সাম্প্রদায়িক শব্দ, তুমি বলবে না। রহিম বলছে ভারত আমার দেশ, তা আমার ভারতীয় ভাইদেরকে খুন করা হয়েছে, তার বিরুদ্ধে আমার দেশ মিসাইল স্ট্রাইক করছে, তা আমি বলবো না ভারত মাতা কি জয়? না 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 না, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলবেন না 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 না, বলবে না, আগে একটু গরু খেয়ে নাও, গোস্ত খেয়ে নাও, গরু খেয়ে নাও, তারপরে তোমরা কি বলবে? তারপরে শিখিয়ে দেওয়া হচ্ছে যন্তর মন্তর, ওই যন্তর মন্তরে যেরকম যন্তর মন্তরে নিয়ে যাওয়া হলো রহিমদেরকে, শিখিয়ে দেওয়া হলো ওই যে পাকিস্তান, ওটা পাকিস্তানের উপরে হামলা হচ্ছে না, ওটা পাকিস্তানের উপরে অত্যাচার হচ্ছে, সাধারণ মুসলমানের উপরে স্ট্রাইক হচ্ছে। আজকে মোদী সাহেব পাকিস্তানে মুসলমানদের উপরে স্ট্রাইক করছে, কোনো গ্যারান্টি আছে কালকে তোমাদের উপরে এখানে স্ট্রাইক করবে না? এই হচ্ছে চরিত্র। এইভাবে রাম আর রহিম যখন একসাথে ভারত মাতা কি জয় বলতে যায়, তখন রাম যখন ভারত মাতা কি জয় বলে, রহিমকে ফোর্স করা হয় বামপন্থীদের দ্বারা বলাতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। হ্যাঁ বলুন না নারায়ে তাকবীর আল্লাহু আকবার, কিন্তু তার সাথে আমরা চাই রহিমও বলে উঠুক নারায়ে তাকবীর আল্লাহু আকবার, পাকিস্তান থেকে টুকরো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা চাই প্রতিটি রহিম বলে উঠুক নারায়ে তাকবীর আল্লাহু আকবার, পাকিস্তান থেকে টুকরো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বলুক কোন কমরেড দাঁড়িয়ে বলুক এই কথাটা। আমি তো কট্টরপন্থী একজন হিন্দু, আমি বলছি এখানে প্রতিটি রহিম করছে উঠুক ভারত মাতা কি জয়, বলে উঠুক নারায়ে তাকবীর আল্লাহু আকবার, পাকিস্তান থেকে টুকরো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বলতে দেবে না এই বামপন্থীরা আপনাদেরকে, এই যে আপনাদেরকে মাথা খেয়ে রেখেছে, বলেছে আপনাদেরকে মাথা খেয়ে রেখে বামপন্থীরা বলেছে ভারত তোমাদের শত্রু, হিন্দুরা তোমাদের শত্রু। আরে ভারতবর্ষের 70% হিন্দু, ভারতবর্ষের 70% এইখানে যত হিন্দুরা আছে তারা তো এই মুসলমানের দোকান থেকেই তো জামা কাপড় কিনতে আসছে। তাহলে কারা এ করছে? কোন আরএসএস বলছে না, কোন আরএসএস কে বলতে দেখেছে এসপ্ল্যানেডের দোকান থেকে, মুসলমানের দোকান থেকে জামা কিনবে না? এই বিভেদ এই বামপন্থীরা তৈরি করছে। ক্রমাগত একটা শ্রেণীকে, ক্রমাগত একটা কমিউনিটির নামে, সংখ্যালঘুর নামে যদি তাদেরকে এইভাবে তোল্লাই দিয়ে যাওয়া হয়, তখন আমাদের মধ্যে থেকে ক্ষোভ উগড়ে আসবে না? তারপরে হলেন পাকিস্তানে যে সিন্ধু নদীর জল বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ মানবিকতা কাদের সাথে দেখানো যেতে পারে? মানবিকতা সেই শত্রুর সাথে দেখানো যেতে পারে যে শত্রু, মনে রাখবেন কার্গিলের যুদ্ধে কালিয়া বলে একজন মুসলমান সেনা যখন ভারতের হয়ে মৃত্যুবরণ করেছিল, যে বামপন্থীরা আপনাদেরকে পাকিস্তানকে ভালোবাসতে বলে, সেই পাকিস্তানের সেনা ওই মুসলিম বীর শহীদকে টুকরো টুকরো করে মুরতাদ বলে ফেরত দিয়েছিল। বামপন্থীরা কিন্তু প্রতিবাদ করেনি। কিন্তু আমাদের কাছে আমরা বলি
আমরা গর্বের সাথে ক্যাপ্টেন আব্দুল হামিদ, যিনি 60-এর লড়াই 65-র ভারত পাকিস্তান লড়াইয়ে ক্যাপ্টেন আব্দুল হামিদ যে লড়াই করে বলিদান দিয়েছিলেন, আমরা তাকে পুজো করি। খবর দেখেছেন কোন বামপন্থীকে ক্যাপ্টেন আব্দুল হামিদের জন্মদিন পালন করতে করবে না। তারা কি বলছে? ওসামা জি, কাসাব জি, লাদেন জি, এদের সাথে বলুন এখানে যারা আছেন এই ওসামা, কাসাব, লাদেন, তাদের সাথে আমাদের কি সম্পর্ক? কেবল তারা মুসলমান বলে আমাদেরকে জি বলতে হবে? আরে এতই যদি ভালো হতো, পাকিস্তানে যখন মুসলমানরা পরে যখন যাচ্ছে, তাহলে মুহাজির মুহাজির কেন বলেছে? কেন মুহাজির বলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো? তার বিরুদ্ধে খোদায় বামপন্থীদের প্রতিবাদ নেই। উল্টে যখন এই সিন্ধু নদীর জল বন্ধ করা হয়েছে, তখন বামপন্থীরা কি বলেছে? মানবিকতা। কাদের সাথে মানবিকতা দেখানো যেতে পারে? যে শত্রু, আমরা যেমন যুদ্ধে, আমরা যখন যুদ্ধে শত্রু সেনাকে নিহত করি, আমরা কিন্তু পাকিস্তানের সেনাকে বলি এসে তোমাদের মৃতদেহগুলিকে নিয়ে যাও। ওরা আসে না, ওরা তো স্বীকারই করে না। ভাবুন, এত নাকি বিরাদরি, এত নাকি উম্মাহ, এত নাকি ইসলামের পেয়ে, অথচ নিজের সৈন্য মারা গেলে পাকিস্তানিরা ফেরত নেয় না। তখন কিন্তু তাদের যে শ্রাদ্ধ শান্তি বলুন, যে ফিউনারেলস, যে রিচুয়ালস আমাদের ভারতীয় সেনাই করে, কাজীকে ডেকে কবর দিয়ে যে মুসলিম ইসলামের মতে তারপরে তাদেরকে কবর দেওয়া হয়। আমরা শত্রুতার মধ্যে অনেস্টি মেনটেন করি, সততা মেনটেন করি। পাকিস্তান করে না, পাকিস্তান করে না। তাহলে তাদের সাথে কিসের মানবিকতা? না, বামপন্থীরা বলবে ঠিক আছে সৈন্যরা খারাপ, পাকিস্তানের মানুষ। মনে রাখবেন, পাকিস্তান কোনো দেশ নয়, ইটস এ স্টেট অফ মাইন্ড, মানসিক অবস্থান। ওপারেতে ওই নওয়াজ শরীফ থেকে শুরু করে আজমাল কাসাবরা বলছে কি ভারতকে ভাঙতে হবে, ভারত তেরে টুকরো হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওপার থেকে তারা বলছে গজবাতুল হিন্দ, ওপার থেকে তারা বলছে ভারতকে ভাঙতে হবে জাতের নামে। ঠিক সেরকমই প্রতিধ্বনি আপনি যখন আপনার এলাকাতে শুনবেন। ম্যাটার করে না তার ধর্ম কি। ওই চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা যে লোকটি বলছে ভারতকে ধর্মের নামে টুকরো করো, ভারতকে জাতের নামে টুকরো করো, তার ধর্ম কি? হিন্দু আছে হিন্দু, না আছে মুসলমান, তার একটাই ধর্ম পাকিস্তান, পাকিস্তান, পাকিস্তান। সুতরাং আমি এখানে যদি আব্দুল জব্বার করিমরা থাকেন, তাদেরকে বলি যদি কোন চ্যাটার্জি, ব্যানার্জি, ঘোষ, বোস, ভট্টাচার্যকে বলতে শোনেন ভারতকে টুকরো করতে হবে জাতের নামে, ধর্মের নামে, ভারতের টুকরো হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, তাকে নবীর নামে, তাকে আল্লাহর নামে ধাক্কা দিয়ে ভারত থেকে তার বলে যে তুই কাত্তার, তুই কাত্তার, আমরা কাত্তার নই, আমরা ভারতকে ভালোবাসি, আমরা ভারতকে টুকরো করার কথা বলি না। কিন্তু এই যে বামপন্থীরা যে বলছে মণিপুর মাঙ্গে আজাদি, কাশ্মীর মাঙ্গে আজাদি, তাদেরকে বলছি আল্লাহর কসম নিয়ে তাদেরকে, এই বামপন্থীদেরকে ভারত থেকে তাড়ান। বলুন তোদের ভারতে কোনো স্থান নেই, তোরা ভারতীয় নেস, তোরা দেশদ্রোহী। আমরা আল্লাহর বান্দা, আমরা ভারত রাষ্ট্রের বান্দা, আমাদের কাছে ওই জন্য ভারত মাতা কি জয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সব এক। এই হচ্ছে বামপন্থীদের দ্বিচারিতা। তাহলে আজকে এই একই জিনিস, এই যে যুদ্ধের সময় সততা দেখানো, অনেস্টি দেখানো, এরকম একটা যুদ্ধ হয়েছিল 1946 সালে, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। সোহরাওয়ার্দী
তখনকার বাংলার প্রিমিয়ার সুরাবর্তী, আর আপনাদের একজন অত্যন্ত প্রিয় ব্যক্তি যারা আপনারা খুব ভালোবাসেন। আজকে আমার মন ভালো নাই, ভালোবাসি যারা আপনারা খুব ভালোবাসেন। কার কথা কইতাছি? মুজিব। আপনাকে বঙ্গবন্ধু না, ওই যে বই মেলাতে স্টল দেন মুজিব গো নামে, আমাকে বন্ধু কে ছিল এই মুজিব? সুরাবর্তীর চামচা, গ্রেট ক্যালকাটা কিলিং এ সুরাবর্তীর চামচা। কি প্ল্যান হয়েছিল? হাওড়া ব্রিজটাকে ডায়নামাইট দিয়ে উড়িয়ে দিতে হবে, কোন সেনা আসতে পারবে না। আর সেই সুযোগে পুরো বাংলাটাকে পাকিস্তানের অংশ করা হবে, এটাই ছিল প্ল্যান। কিন্তু করতে পারেনি। কেন জানেন? তখন আমরা বাঙালি বলতে শ্রীলেখা মিত্রকে চিনতাম না, তখন আমরা বাঙালি বলতে গোপাল মুখার্জিকে চিনতাম না, তখন আমরা বাঙালি বলতে জ্যোতি বোসের মতন ভাগরাদের চিনতাম না, তখন বাঙালি বলতে একের বদলা দশের মারের গোপাল মুখার্জি ছিলেন, যিনি বলেছিলেন ওরা যদি একটা মারে, ওই মুসলিম লীগ যদি একটা মারে, তোমরা 10টাকে মেরে লড়াই থামাবে। কিন্তু সেই যুদ্ধে গোপাল মুখার্জি কিন্তু অনেস্টি মেনটেন করেছিলেন। বিকাশ রঞ্জন কয়েকদিন আগে কি বললে? ওই গোপাল পাঠা, ওই গুন্ডাটা, এবারে বলি ওই গুন্ডা কি করেছিল সবার জানা উচিত। ইউ অল নিড আ হিস্ট্রি লেসন টুনাইট মাই ফ্রেন্ডস, মাই ব্রাদার্স, মাই সিস্টার্স। সেই বলেছিল না, ফ্রেন্ডস, রোমান্স, এসপ্ল্যানেডিয়ান্স। আমি বলবো ফ্রেন্ডস, এসপ্ল্যানেডিয়ান্স, ধর্মতলিয়ান্স, লেন্ড মি ইয়োর ইয়ার্স। যুদ্ধের সময় গোপাল মুখার্জি বলেছিলেন কোন অসহায় মুসলমান, কোন বুড়ো বাচ্চা মুসলমানের উপরে যেন হাত না পড়ে, আমি তোমাদের ছেড়ে কথা বলবো না। অন রেকর্ড শুনে নেবেন, বিবিসিতে দেওয়া, বিবিসির সাংবাদিকের কাছে দেওয়া 85 বছর বয়সের এক অসদ্বৃদ্ধ কিন্তু সিংহ হৃদয় গোপাল মুখার্জির সেই ইন্টারভিউ। সেই জন্য কিন্তু সে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কত বড় মিথ্যাবাদী, কত বড় দ্বিচারিতা, কত বড় হিন্দু বিদ্বেষী মানুষ এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সে কি বলে? গোপাল মুখার্জি গুন্ডা। যদি গুন্ডাই হতো, বলে আপনার নামটা কি? যদি গোপাল মুখার্জি গুন্ডা হতো, মোহাম্মদ নাইম আজকে এখানে চা বিক্রি করতে পারতো না। বিকাশ রঞ্জন শুনে রাখো, যদি গোপাল মুখার্জি বলতো সত্যিকারের গুন্ডা হতো, যদি গোপাল মুখার্জি বলতো সব মুসলমানকে কেটে ফেল, তাহলে মোহাম্মদ নাইম এখানে চা বিক্রি করতে পারতো না। আরে গোপাল মুখার্জিকে বিকাশ রঞ্জন বলেছে গুন্ডা। শুনে নিন, পরে কথা বলবে। লড়াই হয়েছিল 1946-এর গ্রেট ক্যালকাটা কিলিং এ, হিন্দু মুসলমানেরই লড়াই হয়েছিল। কিন্তু সেটা হয়েছিল লড়াইটা হয়েছিল রাস্তায়, হিন্দুদের সাথে মুসলমানের। কোন অসহায় মুসলমানকে খুন করা হয়নি গোপাল মুখার্জির পক্ষ থেকে। তাহলে আজকে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেকুলারিজমের নামে টিপু সুলতান মসজিদের সামনে দাঁড়িয়ে গরুকে নিজের নেকামে শেখ নেকু ধর্মনিরপেক্ষতার প্রমাণ দিতে পারত না। গোপাল মুখার্জি যদি সেদিনকে লড়াইটা না করতেন, এমন মার দিয়েছিলেন, এমন প্যাগানি দিয়েছিলেন, একের বদলা 10-এর মার। ওই গোলাম সোহরাওয়ার্দী লেজ গুটিয়ে পালিয়েছিল। কোথায়? বেলেঘাটায়, গান্ধীর আশ্রমে। আমরা বলি বাঙালি হচ্ছে বাঘের জাত। হ্যাঁ, কত বলবো। সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ,
আর গোপাল মুখার্জি। যখন যখন গান্ধী দেখলো যে না, মারের বদলা পাল্টা মার হচ্ছে, সুরাবর্দি এসে বলছে বাপু বাঁচান বাঁচান, নয়তো আমাদের যে গজবাতুল হিন্দের কোয়াদ সেটা তো এখানেই দি এন্ড হয়ে যাবে। বাপু তখন ডাকলেন গোপাল মুখার্জিকে। বাপু বলেছিলেন তিনি যেভাবে সবাইকে ওই অং বং চং ম্যাজিক দেখাবো, ম্যাজিক গিলি 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 গিলি, পিসি সরকার যেন ম্যাজিক দেখায়, তোমাদের সবাইকে আমরা একটা ম্যাজিক দেখাবো গিলি গিলি, তো সেরকম করে বাপু ম্যাজিক দেখিয়ে দেবে, গোপাল মুখার্জি ব্রেন ওয়াশ হয়ে যাবে। পারেনি পারেনি, সির মে বরফ দিল মে আগ, এই ছিল গোপাল মুখার্জি। কি বলেছিল, কি বলেছিল? আমি একটা চুচো জমা করব না, যে অস্ত্র দিয়ে আমি আমার মা বোনেদের ইজ্জত রক্ষা করেছি, যে অস্ত্র দিয়ে আমি আমার বাংলার মাটিকে রক্ষা করেছি, সেখানে যদি আমার একটা চুচো লেগে থাকে, আমি একটা চুচো জমা করব না। এই ছিল বাঙালি। আর এই বাঙালিকে নপুংসক বানিয়েছে কারা? এই পঞ্চমী জ্যোতি দেশের সময় থেকে শুরু হলো এই ট্র্যাডিশন, বাঙালিকে নপুংসক বানানো। আমরা প্রয়োজনে রবীন্দ্রনাথের কাছে যাই, আমরা প্রয়োজনে ক্ষুদিরামের বোমার হুঙ্কারের কাছে যাই। এই ছিল বাঙালি। আর সেই বাঙালিকে ভিখারি বাঙালি বানিয়েছে, সেই বাঙালিকে ধর্মনিরপেক্ষতার নামে কাপুরুষ চাটা বাঙালি বানিয়েছে এই বামপন্থীরা। গোপাল মুখার্জি না থাকলে, মোহাম্মদ সেলিমকেও বলছি, গোপাল মুখার্জি না থাকলে এই পুরো বাংলাটাই তো চলে যেত পাকিস্তানে। আরে তাহলে আপনি কোথায় রাজনীতিটা করতেন সেলিম বাবু, জনাব জনাব ফিরাদ হাকিম, কোথায় রাজনীতিটা করতেন? দিদি, ও দিদি, আমি তো এইভাবে পারবো না, দেনে হবে না আমার দ্বারা। তো দিদি, কালীঘাট থেকে আপনি রাজনীতিটা কিভাবে করতেন যদি গোপাল মুখার্জি সেদিন একের বদলা 10-এর মার বলে অস্ত্র না তুলে ধরতেন? শতরূপ, গ্যাস বেলুনের মতন ফুলতে থাকা শতরূপ কোথায় রাজনীতিটা করতে? ঐশী দীপশিতা, এই ধর্মতলার বুকে যখন তোমরা বলেছো মণিপুর মাঙ্গে আজাদি, কাশ্মীর মাঙ্গে আজাদি, সেটাও তোমরা করতে পেরেছো গোপাল মুখার্জির একের বদলা 10-এর মারের জন্য। আর সেই গোপাল মুখার্জি আজকে এইখানে যত দোকান দেখছি, আই ডোন্ট কেয়ার, আমি কেয়ার করি না সেটা কোনো হিন্দুর দোকান না মুসলমানের দোকান। আপনারা সবাই আজকে এখানে দোকান করে আপনাদের গুজারা করতে পারছেন একমাত্র ওই গোপাল মুখার্জির লড়াইয়ের জন্য, নয়তো শিলাবর্তী এটাকে শ্মশানে পরিণত করত। এরপর শ্যামাপ্রসাদ, এই শ্যামাপ্রসাদকে বলা হয় শ্যামা পোকা। আমিও মানছি পোকা। পোকা কি করে জানেন তো? মানুষকে ভিন ভিন করে বিরক্ত করে। শ্যামা কেন পোকা ভিন ভিন করে? যেমন একটা নিউজ চ্যানেল আছে মিন করে, সেরকম শ্যামা পোকা ভিন ভিন করতেন। কার কানের কাছে গিয়ে? মাউন্ট ব্যাটেনের কানের কাছে গিয়ে ভিন ভিন করে গেছেন। তিনি বলছেন যে এত বড় একটা হিন্দু জনগোষ্ঠী তারা কি করে গিয়ে থাকবে? কিছুদিন আগে দেখলাম যে গ্রেট ক্যালকাটা কিলিং হয়ে গেল, তারপরে মিস্টার মাউন্ট ব্যাটেন, give me a logic, I want logic, I want reason। এত বড় পশ্চিম প্রদেশের এই হিন্দু জনসংখ্যা কিভাবে গিয়ে জিন্নার পাকিস্তানে থাকবে? হ্যাঁ, চেষ্টাটা করেছিল। আপনার বামপন্থীরা কি বলবে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলবে? না 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 না, আপনারা তো চেষ্টাই করেননি। করেছিল চেষ্টা, কে করেছিল? ওই যে তথাকথিত নমশূদ্র বলেন, তাদের নেতা যোগেন মন্ডল চেষ্টা করেছিল, কিন্তু তাকে লোভ দেখানো হয়, জিন্না লোভ দেখিয়েছিল যে তুমি নমশূদ্র জাতিকে নিয়ে চলে আসো পাকিস্তানে, তোমাকে আইনমন্ত্রী বানিয়ে দেব। যোগেন মন্ডল
পদলোভী। তিনি কিন্তু নমশত্রুদের নেতা ছিলেন না। কেন? তিনি পদলোভী। চলে গেলেন পাকিস্তানে। তারপরে শুরু হলো অকথ্য অত্যাচার। পরিস্থিতি এমন এলো যে যোগেন মণ্ডলের বাড়ির মেয়েদেরকেও নিয়ে টানাটানি শুরু হলো। যোগেন মণ্ডল কি করলো? ওখানে তো যোগেন মণ্ডলের ভরসায় হাজারে হাজারে লাখে লাখে নমশূদ্ররা যারা আছেন এখানে, হাঁড়ি বাগদি, ওরাও চারাল কেওড়া পৌন্দ ক্ষত্রিয় যারা আছেন, একটাও জানে না কিন্তু বামপন্থীরা তলিত 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 করে যাবে, রালা পাবে, কিন্তু একটাও জানে না এই হাঁড়ি বাগদি, ওরাও চারাল কেওড়া পৌন্দ ক্ষত্রিয় তাদেরকে ছেড়ে দিয়ে এই ডিলিমিটেশন সিট সেটাও সেটাকে নিয়ে চক্রান্ত হচ্ছে যাতে সেটাও চলে যায় জিহাদিদের হাতে। যাই হোক, যোগেন মণ্ডল কিন্তু ওই নমশূদ্রদের জন্য লড়াই করেনি, পালিয়ে এসেছিল। আর তাকে কে আশ্রয় দিয়েছিলেন? বিধানচন্দ্র রায়। যোগেন মণ্ডল উত্তর দেবেন আজকে যে পাকিস্তান, আজকে আমাদের যে পূর্ব পাকিস্তান, এই বাংলাদেশ বলবেন না, ওটা পূর্ব পাকিস্তান, সেখানে যে প্রতিনিয়ত দীপু দাসের মতন দেখুন দ্বিচারিতা। এখানে বলা হয় ব্রাহ্মণরা উচ্চ জাতি, হিন্দুরা নাকি দলিতদের উপরে অত্যাচার করছে। কটা দীপু দাসকে দেখেছেন এখানে পুড়িয়ে মেরেছে ব্রাহ্মণরা? এই ধর্মতলার চত্বরে কটা দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছে? কজনকে বলা হয়েছে তুই ছোট জাতি, তুই মালাউন? আমরা বলি, কারা বলে আমাদেরকে মালাউন? ওই পূর্ব পাকিস্তানে ওই মোহাম্মদ ইউনুসরা বলে, ওই কাদের, ওই যে ওদের প্রশিক্ষণ এনাকে কাদের, এরা বলে, ওই জামাত বলে। কেন? যোগেন মণ্ডলের কাপুরুষতার জন্য, যোগেন মণ্ডলের নিচ মানসিকতার জন্য। ভাগরা 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 বলি নমশূদ্র সবাইকে বলি, ও হাড়ি পাতি ওরা চারাই কেওড়া পৌন্দ ক্ষত্রিয়, যোগেন মণ্ডলের জন্মদিনের দিনকে সেটাকে জন্মদিন বলে পালন করে না। ওই ভাগরা ছবি প্রকাশ্যে রাস্তায় পুড়িয়ে তোমরা প্রায়শ্চিত্ত করো। আজকে সেই জন্য শ্যামাপ্রসাদ বলেছিলেন যে থাকা সম্ভব নয়, ধর্মের ভিত্তিতে তো দেশ ভাগ হয়েছে, ফ্যাক্ট, ইটস অ্যান আনডিনায়েবল ফ্যাক্ট। তাহলে আমরা কিভাবে ওখানে থাকবো? সেই জন্যে 20 জুন 1947 শ্যামা পোকা করে ভিন ভিন করতে লাগলেন মাউন্ট ব্যাটেনের কানের সামনে। মাউন্ট ব্যাটেন আসে বিরক্ত বলে, ওরে পোকা তুই থাম, ওরে পোকা তুই থাম, করবো করবো। মিস্টার পোকা, প্লিজ প্লিজ ডু নট পেস্টার মি এনিমোর। I agree to your proposal, Mr. পোকা, please don't pester. হ্যাঁ, গর্বের সাথে বলি শ্যামা পোকা ওই পোকাটা ভিন ভিন করেছিল বলেই আজকে এই ধর্মতলা ভারতের অংশ। ভারত বাঘের ঘরে বাঘই জন্ম নেয়। স্যার আশুতোষের পুত্র এরা বাঙালি 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 বলে না? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শতরূপ ইত্যাদি ইত্যাদি, এরা বাঙালি নিয়ে এত কথা বলে না? তাহলে আজকে যখন বাংলা ভাষায় কথা বলা বাঙালিকে ওই পূর্ব পাকিস্তান বাংলাদেশ বলবেন না, ওই পূর্ব পাকিস্তানে প্রতিদিনকে মালাউন বলে খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। বাঙালিদেরকে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলা ভাষাভাষী বা আমার বাঙালিদেরকে ফোন করা হচ্ছে। কোথায় আলিমুদ্দিন? चुप। आज का टाइगर डे आज टाइगर डे आज टाइगर जिंदा है, सामने खड़ा है। आज का टाइगर डे आज वो कहा ना टाइगर जिंदा है, सामने खड़ा है। ওই জন্য তো বলেছি একসাথে সবাই আমরা এবারে বলবো ঢাকা মাঙ্গে আজাদি, রংপুর মাঙ্গে আজাদি, খুলনা মাঙ্গে আজাদি, যশোর মাঙ্গে আজাদি, ব্রাহ্মণবাড়িয়া মাঙ্গে আজাदी, सिलेट मांगे आजादी। हम मिल के लेंगे आजादी, हम छीन के लेंगे आजादी। আলিমুদ্দিন শুনে রাখ, মিল কে লেঙ্গে আজাদি। বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের 7 টুকরো হবে, সেইটা নিয়ে মাস্টারদা সূর্য সেন চেনেন?
এত বাঙালি বাঙালি করা মাস্টারদা সূর্য সেনকে শিক্ষক বিপ্লবী চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন, ব্রিটিশরা তুলে নিয়ে গেছিলেন। মাস্টারদা সূর্য সেন কেন লড়াই করেছিলেন? স্বাধীন ভারতের জন্যে, তাই তো? চট্টগ্রামটা কি আজকে ভারতের অংশ? চট্টগ্রাম কি ভারতের অংশ? না, চট্টগ্রাম পাকিস্তানের অংশ। সেই জন্য বলি हम मिल के लेके आजादी, चट्टग्राम मां के आजादी, हम चीर के लेके आजादी, जरा दिल से बोलो आजादी। পিতৃপুরুষের ঋণ শোধ করার সময় এসেছে, আমরা করব। আজকে আমরা দেখছি এই যে বিক্ষোভ, আউট অফ দ্য কনটেক্সট বলতে হলো, বাধ্য হলাম বলতে। এই যে আজকে ককরোচ জনতা পার্টি, তো আমি বলি ককরোচ জিহাদ পার্টি, অদ্ভুত। এনইটি এক্সামে পেপার লিক হয়েছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। এবং আমি এখানে বলি সরকারের সঙ্গে সঙ্গে স্টেপ নিয়ে যারা দোষী, প্রয়োজনে তাদেরকে ফাঁসিতেও চড়িয়ে দাও। তুমি ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলতে পারবে না। মানে বলবে তো যে এই তো বিজেপির গোবর সন্তান এখানে গোবর ইয়ে করছে। আমি বলছি to the central government, it was gross mismanagement on your part to deal with the paper leak scandal. আপনারা পারেননি, তার জন্য যদি ছাত্রছাত্রীরা ধরে নিলাম ঠিক আছে ককরোচরা আন্দোলন করছে, ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন চাইছে, কিন্তু আপনারা একটা কথা বলুন, আন্দোলনটা কি নিয়ে হচ্ছে? পরীক্ষার দুর্নীতি নিয়ে হচ্ছে। সেখানে হট করে মনুবাদ কোথা থেকে চলে এলো, সেখানে কোথা থেকে হিন্দুত্ববাদ চলে এলো, সেখানে কোথা থেকে রাম চলে এলো। বলছে মনুবাদ সে আজাদি। প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মকে গালাগালি করা হচ্ছে। कुणाल कामरा, तुम अपने आप को बहुत बड़ा कॉमेडियन समझते हो, वैसे तो तुम कॉमेडियन ही हो, क्योंकि तुम जैसे भगोड़ा तो कॉमेडी ही कर सकता है, लेकिन तुम्हारा जो कॉमेडी है ना कुणाल कामरा, वो बहुत ही गंदा है, वो बहुत ही भद्दा है। वो कोई भी लॉजिकल जो भारतीय है उसको नहीं जचता। একটু আগে বলছিলাম না পাকিস্তান ইজ নট আ নেশন, ইট ইজ আ স্টেট অফ মাইন্ড। আপনার এখানে আমি জয়জিৎ ভট্টাচার্য যদি দাঁড়িয়ে বলি ভারতকে জাতের নামে ভাগ করো, ভারতকে ধর্মের নামে ভাগ করো, মণিপুর মাঙ্গে আজাদি, তো আমি জয়জিৎ ভট্টাচার্য বলি পাকিস্তান কার ধাক্কা দিয়ে আমাকে ভারত থেকে তাড়ান। আজকে কুণাল কামরা ওখানে চলে গিয়ে কি বলছে? সীতা কি পতি। কেন বলবে? আচ্ছা আমি যে এখানে আজকে প্রতিবাদে এসেছি, আমি একজন কট্টরপন্থী হিন্দু। আমি কি একবারও বলেছি ক্ষমা করবেন আয়েশা কি পতি? একবারও বলেছি? বলবো না। এটা আমার রুচি নয়, এটা আমার শিক্ষা নয়। আমার সনাতনী শিক্ষা ইসলামকে, নবীকে, আল্লাহকে গালাগালি দিতে শেখায়নি। কিন্তু কুণাল কামরা তার যে পাকিস্তানি সভ্যতা, তার মধ্যে যে পাকিস্তান লুকিয়ে আছে, সেই পাকিস্তান কুণাল কামরাকে এই শিক্ষাই দিয়েছে যে রামকে যেভাবে পারো অপমান করে যাও। অপমান আর অপমান, হিন্দুর অপমান, এই অপমানের বদলা নিতে তৈরি হয় সবাই, তৈরি হয় সবাই। আমার সনাতনী শিক্ষা বলে না আয়েশা কি পতি বলো, আমার সনাতনী শিক্ষা বলে না ম্যাগডালিনা কি পতি বলো, কারণ আমার সনাতনী শিক্ষা নবীজিকে, আল্লাহকে, যীশু খ্রিস্টকে অপমান করার শিক্ষা দেয়নি। এই জন্যেই সনাতন সত্য, রবীন্দ্রনাথের ভাষায় সত্য সুন্দর। তো আজকে
कुणाल कामरा खेला होबे, खेला होगा। कुणाल कमरा तुम्हारे साथ भी खेला होगा, भयानक खेला होगा। और ये खेला खेलेगा कौन? बंगाल में अभी भी शेर है। बंगाल कम्युनिस्ट का बाप का जागीरदार नहीं है। ये बंगाल गोपाल मुखर्जी का था, ये बंगाल श्यामा प्रसाद मुखर्जी का था, ये बंगाल तपोल घोष का था। ये बंगाल हर भारतीय सनातनी जोता का है और था। घसीट के लाएंगे तुम्हें बंगाल में और खेला हो दे, खेला होगा। আজকে কোন এক মহিলা সে কি বলছে, हम तो भारत माता कहते हैं, तो भारत का पिता कौन है? মানে আমরা তো ভারত মাতা বলি, তো সনাতনীরা আবার আমাদের বলে সোনাতুনি। তো আমাদের ভারত মাতা হলে পিতা কেন নেই? আছে। सुन लीजिए, भारत का जैसे माता है भारत का पिता भी है। कौन है भारत का पिता? मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र है भारत का पिता। चक्रधारी श्री कृष्ण है भारत का पिता। सम्राट अशोक है भारत का पिता। এই যে বঙ্গাধিপতি শশাঙ্ক হচ্ছে ভারতের পিতা। যে পিতারা বলে গেছে परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनादायक संभवामि जगे जुगे जुगे। যে ব্যক্তি নিজের ভারতকে আমি ভারতের গর্বিত সন্তান বলে ভাবতে ভালোবাসে সেই হচ্ছে ভারতের পিতা। আমরা সবাই ভারতের পিতা। ঘুমিয়ে আছে শিশুর পিতা এক শিশুর অন্তরে, সেরকম ভারত প্রতিটি পিতার অন্তরে ঘুমিয়ে আছে। ভারত কিন্তু ভারতের পিতা কিন্তু এপিজে আব্দুল কালাম, ভারতের পিতা কিন্তু ক্যাপ্টেন আব্দুল হামিদ, ভারতের পিতা কাজী মাসুম আক্তার। भारत के लिए बोलছি, सुन लीजिए कान खोल के, हम हमारे भारत माता भी है और पिता भी है। मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र, चक्रधारी श्री कृष्ण, चाणक्य, अर्जुन, ক্ষুদিরাম, সুভাষচন্দ্র বোস। আর ডেমো দেব, আমরা সবাই ভারত, আমরা সবাই ভারতের পিতা। কত বাবা চাই, কত বাবা চাই, ঢেলে দেবে, ঢেলে দেবে। এছাড়া আর একটা কি নমুনা ছিল না? আবাদে ভাবেন। सुन लीजिए, आबादे भावेन, आबादे हबीब। सुन लीजिए, यहाँ पे जो भी है, मुझे आपके धर्म से कोई फर्क नहीं पड़ता। आबादे हबीब, इनको धर्म के आधार पे मत तोलिए। ये पाकिस्तानी है, इसका स्टेट ऑफ माइंड पाकिस्तानी है। जब अगर यहाँ पे युद्ध होगा ना, यदि युद्ध है, अगर यहाँ पे मिसाइल आके गिरेगा, ये आबाद हबीब भारत तेरे टुकड़े होंगे इंशाल्लाह, इंशाल्लाह। আর তখন এখানে যে মুসলমানরা আছেন তাদের যে রক্তে লাল হয়ে যাবে এই প্ল্যানেট ধর্মতলা চত্বর, ওই আবাদে হাবিব মুসলমান সমাজ তোমাদের রক্তে ফিস্ট করবে। তাই আবাদে হাবিবকে কি তোমরা মুসলমান বলে ছেড়ে দেবে? তোমরা কি ভারতের নয়? তোমরা তো ভারতের। তোমরা কি গর্বের সাথে বলো না যেরকম নবী তোমাদের বাবা, আল্লাহ তোমাদের বাবা, ভারত আমাদের বাবা? তো তোর কি করে সাহস হয় আবাদে হাবিব ভারতকে অপমান করার? আপনারা কি ছেড়ে দেবেন? প্রশ্ন করছি মুসলমান সমাজের কাছে, বয়কট করুন। তো এই সিজেপি আন্দোলন এর নামে যে ভণ্ডামো চলেছে, এটা কোনো এনইটি পরীক্ষার দুর্নীতির আন্দোলন নয়। কেন আন্দোলন হচ্ছে? ভয় পেয়েছে। কারা ভয় পেয়েছে? আমেরিকা। যে আমেরিকাতে দেখুন বামপন্থীদের দ্বিচারিতা,
সাম্রাজ্য বিরুদ্ধের বিরুদ্ধে লড়াই চাই, লড়াই চাই, লড়াই চাই, লড়াই চাই। করছে কি? সাম্রাজ্যবাদীদের জামা পরে, ক্যাপিটালিস্টদের দামি দামি জামা পরে তারা সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই চাই, লড়াই চাই। এরা বলে বেসরকারীকরণ হতে দেব না। জ্যোতি বোসের শরীর খারাপ হলে তিনি কোন হাসপাতালে যেতেন? সরকারি হাসপাতালে যেতেন। চামড়া টান টান করতে যাওয়ার জন্য জ্যোতি বোস কোথায় যেতেন? একটা চরম ভোগবাদী রাষ্ট্র ইংল্যান্ড। বুদ্ধদেব ভট্টাচার্য, মানুষটিকে শ্রদ্ধা করি, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য যখন অসুস্থ হয়েছিলেন বলুন তো কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল? বেসরকারি হাসপাতালে। এ মা, এ তো হুঁশ ধাপ্পা হয়ে গেল, এ তো ধাপ্পা। ওই যে বললাম না, খুনি রেপিস্ট চালবাজ ফ্যাসিস্ট আমরা কমিউনিস্ট, মেহনতি ঢপের গল্পে করছি পার্টি ফিস্ট। এরা বলে কি স্কুলগুলোর বেসরকারীকরণ হতে দেব না। তাহলে কমরেড, আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে কেন বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছেন? কেন তারা বলছে হার্ভার্ড ইউনিভার্সিটি চরম একটা সাম্রাজ্যবাদী ভোগবাদী রাষ্ট্র, হার্ভার্ড ইউনিভার্সিটিতে তারা কেন পড়াশোনা করতে যাচ্ছে? কেন ভারতে পড়াশোনা করছে না? ছত্রে ছত্রে দ্বিচারিতা, ছত্রে ছত্রে দ্বিচারিতা। শতরূপ কি বলেছে? শতরূপ বলছে শ্যামাপ্রসাদ ব্রিটিশের দালাল। কেন? ব্রিটিশের কাছ থেকে মোটা মাইনে নিয়ে চাকরি করত। প্রথমেই বলি, শ্যামাপ্রসাদ মুখার্জি হচ্ছেন সেই ব্যক্তি যিনি ক্যালকাটা ইউনিভার্সিটির সমাবর্তন উৎসব, যেখানে ইংরাজি দিয়ে ভাষণ শুরু হতো, শ্যামাপ্রসাদ মুখার্জি রবীন্দ্রনাথকে ডাকেন, তাকে উপাচার্য উপাধি দেন। রবীন্দ্রনাথ কিন্তু RSS নয়, রবীন্দ্রনাথ কিন্তু গুটখাখোর নয়। আমার গুটখাখোরের আগেন্সে কিচ্ছু বলা নেই। তাও রবীন্দ্রনাথ কোনো বিহারি নন, রবীন্দ্রনাথ বাঙালি। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথমবার সমাবর্তন উৎসবে বাংলা ভাষায় হবে সেইটাকে তিনি এস্টাবলিশ করেছেন। আর এই শ্যামাপ্রসাদ বাংলা বিরোধী। শতরূপ, গ্যাস বেলুনের মতন ফুলছো, সব ছিদ্র দিয়ে তো তোমার গ্যাস বেরোচ্ছে, দুর্গন্ধ। শতরূপ আসলে একটু ডাটা ক্লিন ফেনাইল লাগিয়ে দেবেন, দুর্গন্ধ ছড়ালে হয় না? যে গান ছিল, দুর্গন্ধ দূর হলো ডাটা ক্লিন ফেনাইল এলো। তো শতরূপ আসলে একটু ডাটা ক্লিন ফেনাইল দিয়ে কে করে দেবে? তো এই শতরূপ বলছে শ্যামাপ্রসাদ দালাল। আপনাদেরকে কিছু প্রশ্ন করছি, সহজ উত্তর। ঋষি বঙ্কিমচন্দ্র কি লিখেছেন? বন্দে মাতরম। সপ্তকোটি কণ্ঠ কল কল নিনাদ कराल दी सप्तकोटि भुजा द्रुत कर करवाले अबला কেন মা এত বলে বহু বল ধারিণী নমামি তারিণী রিপুতল বারিণী। বঙ্কিমচন্দ্র কি ছিল জানেন? কর্মজীবনে ম্যাজিস্ট্রেট, डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट, ताई तो कॉमरेड? डेप्यूटी डिस्ट्रिक्ट डेप्यूटी डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट। कॉमरेड को पता है, ये कॉमरेड जानता है। तो कॉमरेड गेरुआ सलाम। डेप्यूटी डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट ছিলেন বঙ্কিমচন্দ্র। সরকারে কে? ইংরেজ। তাহলে বঙ্কিমচন্দ্র কে হচ্ছেন? শতরূপের ভাষায় ইংরেজদের দালাল। এরপরে রাসবিহারী বোস কি তৈরি করেছিলেন? হিস্ট্রি। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি নয়, আলিমুদ্দিন ইউনিভার্সিটিতে অনেক পড়েছেন। এবারে একটু আসল হিস্ট্রিটা জানুন। রাসবিহারী বোস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে সুভাষচন্দ্র বোসের সব থেকে বিশ্বস্ত কে ছিলেন? শাহনওয়াজ। আমি মুসলমান বলবো না, আমি বলবো একজন গর্বিত ভারতীয়। সেই রাসবিহারী বোস দেরাদুনে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে হেড ক্লার্ক হিসেবে চাকরি করতেন। সরকার কার ছিল? ব্রিটিশের। শতরূপের লজিক অনুযায়ী তাহলে রাসবিহারী বোস কে ছিলেন? ব্রিটিশের দালাল। ধাপ্পার পর ধাপ্পা হয়ে যাচ্ছে, কিন্তু হুঁশ আর ধাপ্পা দুটো কম্বো প্যাক। এইবারে আজকাল বামপন্থীরা তো মিনিটে মিনিটে বাবা পাল্টায়। এতদিন ছিল বামপন্থীদের বাবা ছিল হচ্ছে চীনের চেয়ারম্যান, চিং চিং মো হাও চাংচুং, এইসব হোচিমিন চাউমিন, হোচিমিন চাউমিন।
তো হট করে এখন বামপন্থীদের আবার বাবা হয়েছেন সুভাষচন্দ্র বোস। 1940-এর ক্যালকাটা মেয়র ইলেকশন, যাতে সুভাষচন্দ্র বোস অংশ নেন এবং তিনি জেতেন এবং তিনি মেয়র হন। একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, একটি নির্বাচন, সুভাষচন্দ্র বোস জিতে মেয়র হন। সরকারে কে ছিল? ইংরেজ। তাহলে ইংরেজদের তৈরি এই ক্যালকাটা মেয়র কর্পোরেশন ইলেকশনে ইংরেজদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সুভাষচন্দ্র বোসকে শতরূপের মত ভাষায় ব্রিটিশের দালাল। তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জির ব্রিটিশের दालाल হতে কি অসুবিধা আছে? खींच खींच के निकालिए इन लोगों को, ये शतरूप को नंगा कीजिए। জামা কাপড় খুলে করবেন না, বাজে লাগবে, দৃশ্য ভীষণ মোটা হয়ে গেছে ভীষণ। उसके सोच को नंगा कीजिए, हर वामपंथी को उसको निकालिए, उसके सोच को प्रश्नबान, যেভাবে প্রশ্ন যেভাবে বান দিয়ে অর্জুনের বানে বিশ্বের সরসজ্জা হয়েছিল, ওই তুলনা তান্ত্রিক দরজা লাগে। তাও বলছি, এই সমস্ত বামপন্থীদেরকে প্রশ্ন বান দিয়ে নগ্ন করে জর্জরিত করুন। পেশ করেছে শ্যামাপ্রসাদ দালালি করেছে, পেশ করেছে রাসবিহারী বোস দালালি করেছে। তারা দালালি করেছে ভারত রাষ্ট্রের জন্য। আর তুই শতরূপ দালালি করিস কাদের জন্য? পাকিস্তানের জন্য, পূর্ব পাকিস্তানের জন্য, ডিপ স্টেটের জন্য, কাসামের জন্য, লাদেনের জন্য তোর দালালি। খেলা হবে শতরূপ, চুক্তির খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। প্রশ্ন করুন, উত্তর দাও গো কমরেড। আগে বলতে না কমরেড ভাত দাও, এখন বলবেন উত্তর দাও। এই সিজেপি আন্দোলন ওই জন্য কোনো আন্দোলন নয়, এটা ভারত রাষ্ট্রকে ভাঙার আন্দোলন, আমার দেশ ও মাতৃকাকে ভাঙার আন্দোলন। কিন্তু মনে রাখবেন, অহং রাষ্ট্রী অহং দুর্গা। মা দুর্গা বলেছেন, আমি দুর্গা আমি রাষ্ট্র। তাই যতই চেষ্টা করো, যতই গরিবের টান মারো, মা দুর্গা কালকাল হবে না। মা দুর্গা দেবতার অস্ত্র হাতে আরো গর্জে উঠবে, আরো গর্জে উঠবে, তোমাদেরকে বৈশাসুরদের মতো চূর্ণ বিচূর্ণ করে দেবে। ভয়টা কোথায়? আমেরিকার অপারেশন সিন্দুরের পরে ভারত থেকে অস্ত্র এক্সপোর্ট হচ্ছে। ও বাবা, ইন্ডিয়া ইজ বিকামিং আ ব্লাডি কম্পিটিটর রাইট নাও। ওদের অ্যাকসেন্টে বলে, ইন্ডিয়া ইজ বিকামিং আ ব্লাডি কম্পিটিটর রাইট নাও, উই গট টু ডিস্ট্রয় দেম। এইভাবেই তো কথা বলে ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, উই গট টু ডিস্ট্রয় দেম, উই গট টু টিয়ার দেম অ্যাপার্ট, উই গট টু ডু সামথিং। এইভাবে তো বলে না, ধ্বংস করতে হবে, ভারতকে ধ্বংস করতে হবে। কারণ কি? শক্তিশালী ভারত তৈরি হচ্ছে, প্রকৃত অর্থে আত্মনির্ভর ভারত তৈরি হচ্ছে। সেই জন্যে ধ্বংস করার জন্যে এই অভিজিৎ দীপকে নামক দালাল। আজকে এতই যখন অভিজিৎ तुम इतना भारत से प्रेम है तो भारत छोड़ के क्यों अमेरिका चले गए? क्यों अमेरिका चले गए? क्यों यहाँ पे रह के करप्शन के खिलाफ, दुर्नीति के खिलाफ, भ्रष्टाचार के खिलाफ भारत में लड़के क्यों लड़ाई नहीं किए? हमारा সুযোগ আছে বিদেশ যাওয়ার, যাব না, বেড়াতে যেতে পারি ফর প্লেজার, নট ফর ক্যারিয়ার। আপনাদেরকে ভাবতে হবে ভারতীয়রা, বিদেশটা আপনার কাছে প্লেজার হবে না, ক্যারিয়ার হবে। সুযোগ কিন্তু আমারও আছে, কিন্তু যাব না। দেশে থেকে দেশের অন্যায়ের বিরুদ্ধে লড়বো। সেটা যদি সিপিএম এর বিরুদ্ধে লড়তে হয় লড়বো, সেটা যদি বিজেপির অন্যায় হয় বিজেপির অন্যায়ের বিরুদ্ধে লড়বো, যে অন্যায় করবে তার বিরুদ্ধে লড়বো। কিন্তু অভিজিৎ দীপকে কেন চলে গেল আমেরিকা? I want the answer to this simple question. Abhijit Dipke, if you are so damn in love with India, not Bharat, why did you abandon your country? मेरा नाम जोकारे की করেছিল? महमूद के ছেড়ে বাবা মা চলে গেছিল।
পরে যখন রাজ কাপুরকে ছেড়ে চলে গেছিল, পরে যখন রাজ কাপুর একটা বিরাট ব্যাপার হয়ে গেল, তখন বাবা মা ছেড়ে, এরকম দেখবেন অনেক আছে কিন্তু বাবা মা ছেড়ে চলে যায়, তারপরে দেখা গেল বাচ্চা বড় হয়ে সেলিব্রিটি হয়ে গেছে, তখন বাবা মা বলবে মুন্না মুন্না, ওই যে অশোক কুমার বলতো না মুন্না, হ্যাঁ হ্যাঁ মুন্না, মুঝে মেরে গলতি হয়ে গই মুন্না, ওরকম করে কাঁদতে কাঁদতে আসবে, লট চলো বেটা লট চলো। কেন আসে? তখন মুন্না তো অনেক বড় লোক হয়ে গেছে, মুন্নাকে তখন মুন্নার থেকে টাকা পাওয়া যাবে, মুন্নাকে ভেঙে খাওয়া যাবে। সেই রকম অভিজিৎ দীপকে আজকে ফিরে এসেছে কেন? ভারতকে ভেঙে খাওয়ার সুযোগ এসেছে, খাওয়ার সুযোগ করে দিয়েছে কে? ওই রথচাইল্ড ফ্যামিলি, ওই জর্জ সোরস, ওই গোল্ডস্মিথ ফ্যামিলি, ওই ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এদের থেকে আজাদি চাই, সেই জন্য এসেছে দীপকে। কেন চলে গেছিল ভারত ছেড়ে? একবারও আপনাদের মনে এই প্রশ্ন জাগে না? আমরা বলি না একটা কথা, উড়ে এসে জুড়ে বসলি, এ ভাই আমরা এতদিন ধরে করছি আর তুই এসে উড়ে এসে জুড়ে বসলি, কে বে তুই? তাহলে এই প্রশ্নটা কেন অভিজিতের বেলা হচ্ছে? কে বে তুই? তুই কোন হবে? जा तू अमेरिका जा, ग्रीन कार्ड ले, डॉलर्स कमा, गोरी नेम पता, शादी कर ले। কিন্তু আজকে এসেছে ভারত প্রেম দেখাতে, আর আপনারা এটা মেনে নেবেন? আন্দোলন হচ্ছে ভালো কথা, পুলিশকে পেটানো হচ্ছে, সাংবাদিকদের পেটানো হচ্ছে, ভালো কথা? এটা ভালো কথা? এটা কিন্তু ভালো কথা নয়। পুলিশ তার ডিউটি করে, সাংবাদিক তার ডিউটি করে, নিরপেক্ষভাবে তার ডিউটি করে। আপনাদের মতন মুদ্রার এক পিঠ সে ঘষে না। অনেক এখানে দুজন পুলিশ অফিসারকে আমি দেখছি, আমি একটা দৃশ্য প্রতিবার দেখি পুজোর সময়। আমি যখন দামি জামা কাপড়টা পরে ঘুরি না, আপনি দামি জামা কাপড় পরেন না, আপনি ওই উর্দিটা পরেই, আপনার গায়ে দামি সেন্ট পারফিউম লাগানো থাকে না, আপনার গায়ে প্রচুর গন্ধ থাকে, কিন্তু তা সত্ত্বেও আপনি এইখানে দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করেন কেন? যাতে আমি ভক্তি পরে মা দুর্গাকে দেখতে পাই। আর সেই পুলিশকে পেটাবে, আর আমরা সেটা মুখ বুঝে সহ্য করে যাবো? আমরা তো সকাল থেকে বিকেলে কাজ বাজ করে বাড়ি চলে যাচ্ছি, আর একজন সাংবাদিক রাত্রি 2টার সময় ফোন চলে এলো, সে হয়তো শরীর খারাপ তাও যাচ্ছে খবরের সন্ধানে, জীবিকার সন্ধানে নয়, খবরের সন্ধানে। আর সেই সাংবাদিককে ধরে পেটানো হবে কেন? কারণ সে নিরপেক্ষভাবে ব্যাপারটাকে দেখিয়েছে বলে। এটা আন্দোলন। শ্রীলেখা মিত্র, বাহ, ওনার কি কন্ট্রিবিউশন বলুন তো ফিল্ম লাইনে? কি অভিনয় করেছেন? দাঁত চিবিয়ে একটু কথা বলতে পারেন, আর আতেল আতেল মার্কা কিছু সিনেমা ফিল্ম বানিয়েছেন, ব্যাস শ্রীলেখা মিত্র বিশাল বড় অভিনেত্রী হয়ে গেলেন। নায়ক ফিল্মটা দেখেছেন? নায়কে কি বলেছিলেন উত্তম কুমার? সত্যজিৎ রায়, অ্যাকচুয়ালি সত্যজিৎ রায় একজন চরিত্রের মধ্যে দিয়ে তার কথাটা বলেছিলেন, টু প্রডিউস মোর অ্যান্ড টু প্রডিউস রাবিশ। আই এম সরি টু সে, আজকে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি হচ্ছে টু প্রডিউস মোর অ্যান্ড টু প্রডিউস রাবিশ, যে রাবিশের আরেক নাম হচ্ছে শ্রীলেখা মিত্র। কেন? তুমি বলো না যে আমি এনইটির যে দুর্নীতি হয়েছে, ধর্মেন্দ্র প্রধান নিপাত যাক, ধরো এরকম পোস্টার, দেশের ছাত্রদের বিরুদ্ধে যারা এরকম ঘৃণ্য চক্রান্ত করেছে তারা নিপাত যাক, ধরো এরকম পোস্টার। কিন্তু তিনি কি পোস্টার ধরেছেন? নরেন্দ্র মোদীকে চারদিক দিয়ে টেনে তার গোপনাঙ্গ টেনে ছিঁড়ে দেওয়া হচ্ছে, এইরকম একটা পোস্টার। নরেন্দ্র মোদী আমারও প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী আমাদের সবার প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী বিজেপির প্রধানমন্ত্রী নন। এরকম একটা পোস্টার ধরে তিনি হাসি হাসি মুখে, আমরা যেটা ইংরেজিতে বলি স্যাডিস্টিক প্লেজার,
তিনি একটা স্যাডিস্টিক প্লেজার পাচ্ছেন কিন্তু ওই ছবিটা ধরে। তাহলে উনি যে ন্যাকামো করছেন না, উনি চোখে চশমা নেই, উনি দেখতে পাননি, সম্পূর্ণ মিথ্যে কথা। আমি একটা ছবির কন্টেন্ট কি আছে সেটা না দেখে ওরকম পিক পিক ঠিক ঠিক করে হেসে হেসে ছবি তুললাম। আবার আরো মিথ্যে, ওরে বাবা, পুলিশ নাকি তখন বেদম প্যাগানি দিচ্ছে। তা পুলিশ যদি আমাকে প্যাগানি দেয় এখন, তা আমি কি তখন ওরকম হাসি হাসি মুখে ছবি ধরে দাঁড়াতে পারবো? Whom are you trying to fool? Miss or Mrs. Mitra or Mitter? তারপরে বলছেন ওনার চোখে চশমা নেই। আচ্ছা, অদ্ভুত ব্যাপার। আমাকে যদি কেউ একটা হঠাৎ করে আমার হাতে একটা এরকম পোস্টার বা লেখা দিয়ে দেয়, আমি একবারের জন্য চেক করব না? এবং ছবিতে দেখা যাচ্ছে ওনার সাথে কিন্তু আরেকজন ব্যক্তি ছিলেন। উনি তো চেক করতে, উনি তো বলতেই পারতেন পোস্টারটার ম্যাটারটা কি। উনি এতই ভোলা ভালা, উনি এতই বাচ্চা, উনি এতই নিষ্পাপ যে উনি একবার প্রশ্ন করা মনে হলো না যে ছবিটার ম্যাটারটা কি। উনি সব জানেন। ওখানে নরেন্দ্র মোদীর গোপনাঙ্গ টেনে ছিঁড়ে দেওয়া হবে ওনার হাসিটা সেটা দেখি। কিন্তু কি জানেন তো শ্রীলেখা মিত্র, ওই যে বললাম আপনারা বাবার সংখ্যা জানতে চেয়েছিলেন না, পশ্চিমবঙ্গে ভারতের বাবারা জেগে উঠেছে। জেগে উঠেছে বলে 100-র কাছাকাছি এফআইআর হয়েছে, এবং কেবল পশ্চিমবঙ্গে না, সারা ভারতে। আচ্ছা, আমাদেরকে বিকাশ রঞ্জন বলে না যে আমরা অসহিষ্ণু, আমরা হিংসা প্রবণ। আচ্ছা, আমরা কজন ফতোয়া দিয়েছি বলুন তো? শ্রীলেখা মুখার্জি, শ্রীলেখা মিত্রর গলাটা কেটে দিতে হবে, শ্রীলেখা মিত্রকে খুন করতে হবে, শ্রীলেখা মিত্রকে হত্যা করতে পারলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, এরকম কটা ঘোষণা হয়েছে বলুন তো? কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রতিবাদ ডেকে দিচ্ছেন, না 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 না, তার মানে এর থেকে প্রমাণিত হয়ে গেল যে কেউ শুয়োর খেয়ে মরেনি, তার মানে এর থেকে প্রমাণিত হয়ে গেল যে গরু খেয়ে মরেছে, তার মানে এর থেকে প্রমাণিত হয়ে গেল না 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 না, হিন্দুরা হচ্ছে এক্সট্রিমিস্ট, হিন্দুরা হচ্ছে টেররিস্ট। নুপুর শর্মার সময় কি হয়েছিল? মুদ্রা যখন এই পিঠটা ঘষবো, ও পিঠটা আমাকে ঘষতে তো হবে। নুপুর শর্মার সময় কি হয়েছিল আমরা সবাই জানি। সারা পৃথিবীতে আন্দোলন ছড়িয়ে পড়েছিল, কিন্তু আমরা সহনশীল। সহনশীলের থেকে বড় কথা কি জানেন তো? আমাদের শিক্ষা আছে, আমাদের লাজ আছে, আমাদের রুচি আছে, যেটা বলে যে একজন মহিলার বিরুদ্ধে আমরা ওইভাবে হত্যার, খুনের, ধর্ষণের ফতোয়া আমরা দিই না। কিন্তু সিজেপি আন্দোলনের সময় আমরা দেখেছি নারীদেরকে কিভাবে হ্যারাস করা হয়েছে এই সিজেপির তথাকথিত আন্দোলনকারীদের দ্বারা। কেন? একজন মহিলা সাংবাদিক ইয়ে করছে, তাকে মিডল ফিঙ্গার দেখানো হচ্ছে, তাকে নোংরা অঙ্গভঙ্গি করা হচ্ছে। এরা শিক্ষক, এরা ছাত্র। কোন স্কুল, কোন কলেজের ছাত্র? এই তো সৃজন এক্সপোজড হয়ে গেছে। সিজেপি আন্দোলনে নাকি বিজেপি নাকি ইট পাটকেল মেরেছে, এখন ভিডিও বেরিয়ে গেছে, সেটা রাঁচির ভিডিও। তাই নিয়ে সৃজন এখন করছে কি, বেরিয়েছে রাঁচির ভিডিও, তাই সৃজন করছে পোলিও ডিস্কো। আরো হবে ডিস্কো দিওয়ানে, যেরকম ছিল সেরকম সৃজনেরও হবে পোলিও দিওয়ানে। কিন্তু একটা কথা কি জানেন তো, আমার এখনো প্রশ্ন, কেন গ্রেপ্তার হচ্ছে না? আমাদের দেশের সংবিধানে তো বলা আছে আইন সবার জন্য, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তাহলে এখনো পর্যন্ত কেন শ্রীলেখা গ্রেপ্তার হয়নি? কেন এখনো পর্যন্ত আজকে ভাবুন, শ্রীলেখা মিত্রের ওই কাজের জন্য যদি আজকে একটা দাঙ্গা লেগে যেত, দায়িত্ব নিত, তখন বলতো কি, না 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 না, দেখুন হিন্দুরা কত অসহিষ্ণু, দেখেছেন? আমি একটু শ্রীলেখা মিত্র স্টাইলেই বলছি, এরকম করতে করতে বলবো, চুলটাকে এরকম করতে করতে, দিস ইজ অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল, ইউ নো, দিস ইজ রিয়েলি আ বিলো দ্য বেল্ট কালচার অফ দ্য হিন্দুস। আজকে আবার উনি হিন্দু হিন্দু করছে তো, আমি ভীষণ মর্মাহত হয়েছি। আম পেট্রিফাইড, আম টেরিফাইড। যত রকমের ফাইড আছে উনি সব রকমের ফাইড হয়ে গেছেন। দেখুন, এরকম একটা সাধারণ ব্যাপারকে, এরকম একটা জিনিসকে একটা প্র্যাকটিক্যাল চোখ হিসেবে নিতে পারলো না আমাদের সমাজ, দাঙ্গা লাগিয়ে দিল। উনি বাবারে বাবারে বাবা, এই হচ্ছে এদের নাটক। এক্সপোজ করতে হবে।
গ্রেপ্তার করতে হবে, তা নইলে কিন্তু আগামী দিনে আমরা এখনো পর্যন্ত সহনশীলতা দেখাচ্ছি। আমাদেরকে গোপাল মুখার্জি হতে বাধ্য করবেন না, গোপাল মুখার্জি হতে তপন ঘোষ হতে বাধ্য করবেন না। ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, কঠোরতম শাস্তি। আর শেষে সিজেপিকে বলবো, লড়াইয়ের ময়দানে যখন নেমেছ, লড়াই হবে। গোপাল মুখার্জি তপন ঘোষের বান্দারা লড়াই শুরু করবে। আর একজন আছে ভগৎ সিং, বামপন্থীদের আবার নতুন বাবা হয়েছে ভগৎ সিং, ওদের আবার প্রচুর বাবা, তো বাড়িতে বাবা বাইরে বাবা, কত বাবা কনফিউজ হয়ে যায়। তো শেষে বলবো এখানে সমস্ত সিজেপিকে, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है, वक्त आने पे बता देंगे तुझे ऐ आसमां, हम अभी से क्या बताए क्या हमारे दिल में है, खींच कर लाए हैं सबको कत्ल होने की उम्मीद, आशिकों का आज जमघट कूचाए कातिल में है, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, सीजेपी वामपंथी देखना है जोर कितना बाजुए सनातनी में है, देखना है जोर कितना बाजुए श्री रामचंद्र में है, देखना है जोर कितना बाजुए बंगाल में है। जय बंगो, जय शशांको, जय मां काली।